প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো, দেখো, দুইটা প্রশ্নের সলভ করব আজকে সম্রাট শাহজাহানের। এটা গোয়াতে এই প্রশ্নগুলো আসে। তোমরা যদি একটু গুরুত্বপূর্ণভাবে শোনো, আমার মনে হয় তোমরা সলভ করতে পারবে। আসলে এখান থেকে প্রশ্নটা খুবই সহজ। অনেকে আমরা কঠিন ভাবি, কিন্তু কোনোভাবেই কঠিন না। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে, দেখো উত্তরাধিকার দ্বন্দ্ব কোন সম্রাটের আমলে হয়েছিল, অর্থাৎ কোন মোগল সম্রাটের আমলে উত্তরাধিকার দ্বন্দ্ব হয়েছিল। তোমরা আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবে যে আসলে কার আমলে বলতো, সম্রাট শাহজাহানের আমলে এই উত্তরাধিকারীর দ্বন্দ্বটা হয়েছিল। রাইট? ইয়েস, যে সম্রাট শাহজাহানের। এখন আমরা দেখব সম্রাট শাহজাহানের আমলে এই যে তার পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্ব সংগঠিত হচ্ছে, আমরা সেই সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব যেন আমরা যে কোনো পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারি। তোমরা জানো পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এর মধ্যে এই জায়গা দুইটা প্রশ্ন কমন, সম্রাট শাহজাহান থেকে আসলে কমন পড়ে। প্রথমত আমরা দেখি এই দ্বন্দ্বটা হচ্ছে কত সালে, 1657 সালে। কি ঘটনা ছিল ওই সময়? দেখো, সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়ে। তিনি যখন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ হওয়ার সময়, অর্থাৎ সম্রাট শাহজাহান যখন অসুস্থ হয়ে যায়, এই কথাটা আমরা দেখি যে তার বড় পুত্র দারাশিকো, তিনি তার ভাই শাহ সুজা, আওরঙ্গজেব, মুরাদ, কাউকে তিনি জানাচ্ছেন না। তিনি কি করতেছেন, একটা চালাকি করে তার বাবা অসুস্থ এবং যখন চিকিৎসকরা সুস্থতার আশা কিছুটা ছেড়ে দিয়েছেন, এই টাইমে দারাশিকো পরিকল্পনা করছে অন্য ভাই অর্থাৎ শাহ সুজা, আওরঙ্গজেব, মুরাদকে সরিয়ে দিয়ে তিনি মোগল সম্রাট হওয়ার জন্য যে পরিকল্পনা করেছে, তার এই পরিকল্পনার কারণেই, তার এই দূরভিসন্ধির কারণেই আমরা দেখলাম সম্রাট শাহজাহানের অন্যান্য পুত্র যারা আছে, শাহ সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ, তারা কিন্তু একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দারাশিকোর সাথে। এখন তাহলে আমরা প্রথমে জেনে আসি যে এই উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণটা কি ছিল। তাহলে আমরা স্পষ্ট হয়ে যাবে যে কেন এই চার ভাইয়ের মধ্যে মোগল সম্রাটের ক্ষমতা নিয়ে কেন দ্বন্দ্ব হলো। দেখো, প্রথম কারণটা যদি দেখি, মানে এই প্রশ্নটাও আসে, তোমাদের একবার প্রশ্ন আসছে উত্তরাধিকারী দ্বন্দ্বর কারণটা আলোচনা করতে। আমরা দেখি প্রথম কারণ, সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠা করেন তার নাম সম্রাট বাবর। সম্রাট বাবরের পরে তার পুত্র সম্রাট হুমায়ুন ক্ষমতায় আসে। কিন্তু দেখো, কোনো নিয়ম ছিল না যে কে আসবে। সম্রাট হুমায়ুনের পরে ক্ষমতায় আসছে সম্রাট আকবর, সম্রাট আকবরের পরে ক্ষমতায় আসছে সম্রাট জাহাঙ্গীর। এই যে ধারাবাহিকভাবে ক্ষমতা আসছে, কিন্তু প্রত্যেকটা ক্ষমতা আসার পিছনে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে লেগেই আছে। কোনোভাবে সুষ্ঠু কোনো নীতি নাই যে এই নিয়মে সেই পরবর্তী মোগল সম্রাট হবে। যার কারণে এই সম্রাট শাহজাহানের সময় তার চার পুত্রর এই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়। কারণ কি, কোনো নিয়ম ছিল না যে কে আসবে, কোনো নীতি ছিল না। এই জন্য এই দ্বন্দ্বটা সংগঠিত হয়। 2 নম্বর দেখো, পুত্রদের চারিত্রিক বৈপরীত্য। 4জন পুত্র দেখা যায় সম্রাট শাহজাহানের। দারাশিকো, তার বয়স ছিল 42, শাহ সুজা, তার বয়স ছিল 41, আওরঙ্গজেব, তার বয়স ছিল 39, মুরাদ, তার বয়স ছিল 33। এবং দেখো, দারাশিকো তিনি শাসন করতেন দিল্লি এবং পাঞ্জাবে, শাহ সুজা শাসন করত বাংলাতে, আওরঙ্গজেব শাসন করত দাক্ষিণাত্যে, মুরাদ শাসন করত গুজরাটে। কিন্তু দেখো, চারিত্রিক একটা পার্থক্য দেখো যে কেন দ্বন্দ্ব হলো, তার ভিতরে চরিত্রটাও ইম্পর্টেন্ট। দেখো, দারাশিকোর চরিত্রে যে গুণটা ছিল, উদারতা, সর্বধর্মের প্রতি শ্রদ্ধা, পাণ্ডিত্য। হ্যাঁ, তিনি বিভিন্ন ধর্মগ্রন্থে পারদর্শী ছিলেন, শিয়া ধর্মের বিশ্বাসী ছিলেন, যা অন্য মানুষ বলতে সুন্নিরা তাকে পছন্দ করতো না। নেগেটিভ কি দিক ছিল তার ভিতরে, একটু উদ্যত রুক্ষ স্বভাবের দাম্ভিকতা ছিল তার মধ্যে। শিয়া ধর্মের বিশ্বাসী ছিল, সামরিক দক্ষতা তার তেমন ছিল না, এবং কূটনৈতিক যে অভিজ্ঞতা সেটাও কম ছিল। তিনি সবসময় পিতার কাছে থাকতো, সম্রাট শাহজাহানের কাছাকাছি থাকতো।
এবং অতিরিক্ত স্নেহ করতো সম্রাট শাহজাহান দারাশিকোকে, যার কারণে আলাদা যে কোয়ালিটি, তার ভিতরে একটা সাহস অথবা যুদ্ধ পরিচালনার যে কৌশলটা, এই গুণটা আমরা দারাশিকোর মধ্যে পাই না। বাংলা তুমি খেয়াল করে দেখো, শাহ সুজা যে শাসন করতে, সাহসী ছিল, রাজনীতিবিদ ছিল, যোদ্ধা ছিল, এটা সত্য, এই কোয়ালিটিগুলো সত্য। নেগেটিভ দিকটা কি ছিল? সে মদ্যপায়ী ছিল, অলস ছিল এবং শিয়া ধর্ম বিশ্বাসী ছিল। বিশ্বাস করে তোমরা, একটা শাহ সুজা বাংলার আবহাওয়ার কারণে সে একটু অলস ছিল, খুব আরামপ্রিয় জীবনযাপন করত, এইটাও ছিল তার চারিত্রিক একটা দোষ। আওরঙ্গজেবের ক্ষেত্রে আমরা দেখি যে এই দাক্ষিণাত্যে আওরঙ্গজেব তার যে গুণগুলো ছিল, বিশেষ করে সামরিক এবং প্রশাসনিক দক্ষতা তার ছিল, সুন্নি ধর্মে বিশ্বাসী ছিল, সুন্নিদের সমর্থন পায়, নিষ্কুল চরিত্র ছিল, কূটনৈতিকবিদ ছিল এবং সাহসী ছিল। তার মানে এই পজিটিভ দিকটাই আওরঙ্গজেবের বেশি ছিল। তো এই যে, এবং তার সর্বশেষ মুরাদ মদ্যপান এবং ভোগবিলাসী এবং একটা রাজনৈতিক দিক থেকে নির্বোধ, এই গুণগুলো ছিল মুরাদে। তার মানে কোয়ালিটির দিক থেকে দেখি চারজন হলো তোমরা সম্রাট শাহজাহানের পুত্র, চার ধরনের চরিত্র। এইটাও তারা এককভাবে চিন্তা করার এই যোগ্যতা তাদের ছিল না, কারণ এই তাদের নিজস্ব কিছু চারিত্রিক কারণেই। এখানে তাদের বোন দুইজন ছিল, জাহানারাতে বড় ভাই দারাশিকোকে সমর্থন করে, রওশনারা আওরঙ্গজেবকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা যায় যে এই কোয়ালিটিটাও একটা তাদের দ্বন্দ্বের একটা কারণ। পুত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ, দেখো এখানে সম্রাট শাহজাহান আমরা একটা খেয়াল করে দেখি, তিনি সবথেকে বেশি দারাশিকোকে প্রাধান্য দিতেন, তাকে অতিরিক্ত স্নেহ করতেন, সবগুলোকে দূরে রাখছেন, তাকে কাছে রাখছে। এবং সে মাঝে মাঝে আমরা দেখলাম তার নির্দেশেই কিন্তু এখানে আমরা একটা খেয়াল করছি, আওরঙ্গজেবকে দাক্ষিণাত্য ক্ষমতা থেকে নামাই দেওয়া হচ্ছে। এবং সে যে সম্রাট শাহজাহান অসুস্থ হয়েছে, দারাশিকো যে এই তথ্যটা গোপন রেখেছে, সে তো পারত পরবর্তীতে সুস্থ হয়ে সে তার সন্তানদেরকে ডাকতে পারত, কিন্তু না, সে কোনো তাদেরকে আহ্বানও করে নাই এবং এই সমস্যাটা তিনি কি করে নাই বলতো, পরিষ্কার করে নাই। এবং সম্রাট শাহজাহান তিনি দারাশিকো যা বলতেন তাই শুনতেন, এইটা তার একটা দুর্বলতা। পরবর্তীতে আমরা আরেকটা দ্বন্দ্ব দেখি যে ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস চালাইছে দারাশিকো। তিনি ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস, হ্যাঁ, ক্ষমতা কিভাবে তিনি ক্ষমতাগুলো দখল করে নিবে। তার বাবা যখন অসুস্থ হয়, তিনি ক্ষমতায় থাকার জন্য আমরা দেখলাম এখানে খুব বড় ধরনের ই করছে। তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝবে। দেখো এই জায়গাটা আমরা বলতেছি আগ্রা, ঠিক এইখানে এসে আমরা দেখি যে বাংলা, তারপরে আমরা দেখি যে এখানে অর্থাৎ দাক্ষিণাত্য, তারপরে আমরা দেখি এখানে গুজরাট, এই যে চারটা এলাকায় আরো 3 ভাই শাসন করতেছে। আর এখানে বসে আছে তোমার দারাশিকো বা সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান যখন অসুস্থ এবং তার সংবাদ আসলে সে মারা গেছে এরকম সংবাদ পেল, তখন বাংলার সম্রাট অর্থাৎ যখন বাংলার যে শাসক ছিল শাহ সুজা, তিনি নিজেকে সম্রাট ঘোষণা করে দিয়েছেন। আবার গুজরাটের সেও নিজেকে সম্রাট ঘোষণা করতেছে। কিন্তু দেখো আওরঙ্গজেব দাক্ষিণাত্যে কিন্তু সে কিন্তু নিজেকে সম্রাট ঘোষণা করতেছে না, খুব ধীর স্থির স্বভাবের। এই দারাশিকো যে কাজটা করছে, তারা কোনো ভাই যেন কোনো দিক থেকে এদিকে ঢুকতে না পারে আগ্রার দিকে, এই জন্য তিনি পথগুলো অবরোধ করে রাখছে। এই যে তার একটা দুরভিসন্ধি এবং ভাইদেরকে পরাজিত করার জন্য তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এইটাও তার দারাশিকোর একটা কাজ। আবার দেখো তিনি যাতায়াত পথগুলো বন্ধ করে দিলেন এবং আওরঙ্গজেবের সম্পত্তি পর্যন্ত তিনি বাজেয়াপ্ত করে দিলেন, অর্থাৎ এই দারাশিকো। এবং যোগ্য সেনাপতি যারা এদের অধীনে ছিল সবগুলো ডেকে দারাশিকো নিয়ে গেল, অর্থাৎ বিশেষ করে আওরঙ্গজেবের যোগ্য সেনাপতিদের দারাশিকো তোমার অর্থাৎ সম্রাট শাহজাহানকে তিনি দিয়ে এলেও ক্ষমতায় থাকা অবস্থায় অর্থাৎ নিয়ে চলে আসলেন। আমরা দেখি এরপরে অসুস্থতার সংবাদ তিনি গোপন রাখেন। এই যে দারাশিকোর কৌশলগুলো, এই কারণে আমরা দেখলাম এই অর্থাৎ সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফলশ্রুতি আমরা দেখলাম 3টা যুদ্ধের ঘটনা জানা যাচ্ছে। একটা হলো বাহাদুরগড় যুদ্ধ, এই যুদ্ধে শাহ সুজা হেরে যায়, দারাশিকোর সন্তান জিতে যায়। ধর্মটের যুদ্ধ হয়, আওরঙ্গজেব এবং মুরাদ একসাথে যুদ্ধ করে মুঘল সম্রাট বাহিনীর সাথে, সেখানে আওরঙ্গজেব মুরাদ জয়লাভ করে। শামুগড়ের যুদ্ধ, সেখানে আওরঙ্গজেব এবং দারাশিকোর যুদ্ধ হয়, দারাশিকো হেরে যায়, আওরঙ্গজেব জয়লাভ করে। তার মানে এই
কারণের পরিপ্রেক্ষিতে এই 4 ভাইয়ের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা দেখলাম কে জয়লাভ করে, সম্রাট আওরঙ্গজেব জয়লাভ করলো। তো আমরা দেখলাম যে যুদ্ধের কারণ এখান থেকে পরীক্ষা আসে, এবং কার মধ্যে যুদ্ধ হয়েছে এটা ঘটনাটা বিস্তারিত আলোচনা করলেই কিন্তু এইটি পরীক্ষায় তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি খুব ধীর স্থিরভাবে আলোচনা করলাম যেন তোমরা সহজে বুঝতে পারো। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, সাথে সাথে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস দেখার জন্য, এবং পারলে অবশ্যই এই ক্লাসগুলো তোমরা অন্যদের মাঝে শেয়ার করে দিবে। তো আজকের মতো এখানে শেষ। অবশ্যই পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আহ্বান জানাবো। এখানে আমি আমার আজকের ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।